হ্যালো সেকেমার্স, হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকে তোমাদের আমাদের কোর্সের 25 নং ক্লাসের পার্ট 2। 25 নং ক্লাসের পার্ট 1 ছিল আমাদের স্থির তড়িতের উপর, এবং 25 নং ক্লাসের পার্ট 2টা হচ্ছে আমাদের চলতড়িতের উপর। তো হোপফুলি এই স্লাইডটা বা এই ক্লাসটা যদি তোমরা দেখো, তাহলে চলতরিতের A to Z, স্যাক, জিএসটি, বা ইন ফিউচারে যদি তুমি সেকেন্ড টাইম কোনো প্রিপারেশন দিতে চাও কোনো একটা ভার্সিটিতে, তাহলে কিন্তু তোমার কাভার হয়ে যাবে। ওকে, তাহলে আমি স্পেশালি স্যাকের জন্য বাই 100% কমপ্লিট হয়ে যাবে, ইন স্যাক 100% ফুলফিল। ওকে, তো চলো শুরু করি। তো প্রথমেই দেখো এখানে টপিক অ্যানালাইসিস, স্যাক এবং জিএসটি, যেহেতু আমাদের সামনে স্যাক এর পরীক্ষা জিএসটি পরীক্ষা, সো যেরকম আমি টপিক অ্যানালাইসিস করি, এই টপিক অ্যানালাইসিস করা আছে এইখানে একটু মেনশন করা উচিত। দেখবা, এই যে একটা টপিকস, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন যে তাপটা, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি এবং তড়িৎ ক্ষমতা, এইখান থেকে সেকে প্রিভিয়াসে সব জায়গায় আসছে। দেখো 24 25 দেন, 23 24 দেন, 20 21 দেন, 19 20 18 19-এ দুইবার আসছে। হয়তোবা এই যে মধ্যখানে যে কিছু গ্যাপ আছে, এই গ্যাপেও আসছে। আমার কাছে প্রশ্ন নাই, এর জন্য আমি কালেক্ট করতে পারি নাই। আচ্ছা, যাই হোক। তারপরে দেখো তুমি যদি জিএসটিতে দেখো, জিএসটি 2020 21 থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের ব্যাচ দ্বারা শুরু হয়েছে, এবং 24 25 অর্থাৎ লাস্টে জিএসটি, অর্থাৎ যতগুলো জিএসটি এক্সাম হয়েছে সবগুলো জিএসটি এক্সাম এই টপিক্স থেকে আসছে। এখন ধারণা দিয়ে দিই এইখানে কি আছে। এইখানে আছে ক্ষমতা, পি রিলেটেড। দেন হচ্ছে ওই যে আমাদের ব্যয়িত শক্তি, শক্তি, টাকার হিসাব, বিদ্যুৎ বিলের হিসাব, এই টপিক্সটা এখানের মধ্যে ইনক্লুডেড আছে। সো এই টপিক্সটা ইম্পর্টেন্ট। যেহেতু জিএসটির জন্মসূত্র থেকেই এই টপিক্স থেকে প্রশ্ন দিচ্ছে এবং একবারও মিস দেয় নাই, সেহেতু আমরা আশা রাখতে পারি জিএসটি তার ধর্ম বজায় রাখলে এই টপিক্স থেকে তোমাদের 25 26 একটা প্রশ্ন দিবে। তার মানে এখান থেকে জিএসটির জন্য একটা প্রশ্ন কনফার্ম তুমি ধরে নিতে পারো, এবং সেকেও যেহেতু বারবার দিচ্ছে বা দিয়ে আসছে, আমি ধরে নিতে পারি সেকেও এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ওকে, সো এই যাবতীয় সব কিছুই, তারপর পারিপার্শ্বিক আরও যে বিভিন্ন অধ্যায় মানে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো ইম্পর্টেন্ট। বাট এইটা একটু হাইলাইট করার মতো, কারণ আমি যখন প্রশ্ন তৈরি করি বা টপিক যখন লেখি, দেন প্রশ্ন যখন অ্যানালাইসিস করি, তখন দেখে আমি নিজেও মানে অবাক হয়ে যাই আর কি। আর কোনো অধ্যায় মানে এ যাবৎকাল 25টা ক্লাস দিচ্ছি, 25 ক্লাস অধ্যায় তো অনেকগুলাই। যেমন কেমিস্ট্রি সম্পূর্ণ শেষ, দেন আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার এখন চলছে, দেন ম্যাথ ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপারও আমাদের 50 থেকে 60% শেষ বলা যায়। কিন্তু কোনো অধ্যায়ের এই রকম কোনো টপিকস আমি পাই নাই। এই টপিক্সটা দেখে, এই যে চলতরিতের এই যে টাইপ 6 টপিক্সটা দেখে আমি যতটুকু অবাক হয়েছি আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং আমরা বিভিন্ন সবগুলা টপিক্সই দেখবো, 8টা টপিক্সে সাজাইছি। সবগুলা টপিক্স আমরা A to Z দেখবো। হোপফুলি সবারই এই অধ্যায়টা এখন ক্লিয়ার হয়ে যাবে আর কি, আশা করি আজকের পর থেকে। তো প্রথমেই দেখো রোদ। ওকে, তো রোদের আমরা ডেফিনেশন ডেফিনেশন এইগুলো পড়বো না। মানে এক কথায় রোদ বলতে কি বোঝায়? রোদ বলতে বোঝায় পরিবাহীর মধ্যে ইলেকট্রন চলাচলের যে বাধাটা দেয়, সেই বাধাটাকেই বলা হয় অ্যাকচুয়ালি রোদ। ওকে, সহজ বাংলা ভাষায় রোদ বলতে বাধা। কোনো কিছুকে গতিরোধ করো, তার মানে গতি তুমি বাধা দাও, এটাই। ওকে, তো পরিবাহী রোধের যে ফর্মুলা, রোদ আর ইজ ইকুয়াল আমরা লিখতে পারি র L/A। এখন রটা কি? রটা হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ, এলটা কি? পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইখানে তুমি, আমরা পরিবাহীকে গোলাকার ধরি, তাহলে এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান তুমি লিখতে পারো। দেখো, অনেক সময় লেখা যায় πr²। এই আর বলতে হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ। ঠিক আছে, আরটা হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ। প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে সমান আমরা πr² লিখতে পারি। এখন যদি উপাদান একই থাকে, উপাদান একই থাকলে আমরা জানি আপেক্ষিক রোধ সেম। উপাদান একই বলতে ধরো তুমি তামা যদি বলে তামার আপেক্ষিক রোধ, তারপরে লোহা বলে লোহার আপেক্ষিক রোধ, অর্থাৎ উপাদান একই থাকলে আমাদের রটা কি? কনস্ট্যান্ট। ওকে, দেন দৈর্ঘ্য টৈর্ঘ্য এইগুলো বিভিন্ন হাবিজাবি আছে। তারপরে দেখো, পরিবাহী রোধের সঙ্গে তাপমাত্রার যে রিলেশনটা, এই দেখো এইটা হচ্ছে পরিবাহী রোধের সাথে তাপমাত্রা রিলেশন। পরিবাহীর রোধ বাড়লে কিন্তু পরিবাহীর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে পরিবাহীর রোধও বৃদ্ধি পায়, কিন্তু সেটা সমানুপাতিক না। এই সমীকরণ অনুযায়ী বৃদ্ধি পায়, এই সমীকরণ অনুযায়ী বৃদ্ধি পায়। এইখানে আর নটটা কি? এই আর নটের পরিচয় কিন্তু ভাইয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি, কোনো পরিবাহী রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শূন্য হয় না, একটা ফিক্সড একটা ভ্যালু থাকে। সো এই ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে হবে। আলফাটা কি? আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যার একক হচ্ছে পার কেলভিন বা পার ডিগ্রি সেন্টিগ্রেড।
ওকে। আর থিটাটা হচ্ছে তুমি যে তাপমাত্রা তুমি রুটটা বের করতে চাচ্ছ আর কি, অবভিয়াসলি এইটা ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু থিটাটা, নট কেলভিনে। আমাদের মানে আমরা ম্যাথে তো যদি ডিগ্রি থাকে তাহলে আমরা ম্যাথে কি করে ফেলি, কেলভিনে কনভার্ট করে ফেলি। বাট এই ফর্মুলার ক্ষেত্রে কেলভিনে কনভার্ট করা যাবে না। যদি কেলভিনে কনভার্ট করে করো তাহলে তোমার আনসার ভুল হবে। ওকে। আচ্ছা, তারপরে দেখো আমার ট্রিক্স, মানে বিপ্লব ভাইয়ের ট্রিক্স, যেহেতু আমার কোর্সে আছে সো আমার ট্রিক্স আমিই বলবো। তো এইখানে দেখো একটা আর মানের একটা, ধরো আমার হাতে এই যে মার্কারটা আছে, এই মার্কারের রুটটা হচ্ছে আর, একে আমি টানলাম, টেনে এন গুণ লম্বা করলাম, তাহলে এই মার্কারের নতুন রুটটা হবে এন স্কোয়ার আর, এন স্কোয়ার ইন্টু আর। কারণ এই ক্ষেত্রে কি আয়তনটা সেম থাকে, অর্থাৎ এইটাকে যদি আমি টানি, জানি না তোমাদের ইয়েতে দেখা যাচ্ছে কিনা, এটাকে যদি আমি টানি তাহলে এটার দৈর্ঘ্য লম্বা হবে, বাট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, সরু হবে, বাট আয়তনটা কনস্ট্যান্ট হবে। তাহলে কোনো জায়গায় যদি আয়তন কনস্ট্যান্ট থাকে, এই টার্মটা বুঝতে পারো তুমি, অর্থাৎ টেনে অ্যানগুল লম্বা করা হয়, তাহলে নতুন রুটটা হবে এন স্কোয়ার ইন্টু আর। ওকে। তারপরে দেখো আর মানে একটা রুটকে তুমি যদি আরেকটা রুটকে লাগিয়ে মানে এন গুণ লম্বা করো, নট টানাটানি দরকার নাই, কোনো টানাটানি করবো না, জাস্ট এইটা আছে, এটার সাথে আরেকটা আর মানে রুট লাগাইলাম, আমি লাগাইয়াই তখন এন গুণ যদি লম্বা করি, তখন নতুন রুটটা হবে তোমার এন ইন্টু আর। তো দুইটা কেস কিন্তু ডিফারেন্স, বুঝতে হবে পরীক্ষার ক্ষেত্রে কোন কেস কোন সময় ইউজ করতে হবে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, নাকি কোনো ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল নাই। এখন আমরা দেখো প্রবলেম সলভ। এইখানে এগ্রি 2022-23 প্রবলেমটা সলভ করা দেখি আমরা। বলছে কি দেখো, একই উপাদানে তৈরি দুইটি রোধ এ এবং বি, তাদের দৈর্ঘ্যের অনুপাত এত এবং ব্যাসের অনুপাত এত, তাহলে তাদের রোধের অনুপাত কত? তার মানে একই উপাদানের তৈরি বলছে, তার মানে রটা কনস্ট্যান্ট। তার মানে আমরা একটু আগেই দেখছিলাম আর সমান দেখছিলাম এ, সরি র এ বাই এল, না এল বাই র, সরি উল্টা লিখছি আমি, ফর্মুলাতে হবে আমাদের, আমি উল্টা লিখছি, আমাদের ফর্মুলাতে হবে এইটা, যে ফর্মুলাতে হবে আমাদের কি, যে এল বাই এ, যেহেতু উপাদান একই তার মানে রটা কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি যে আর প্রপোর্শনাল টু এল বাই এ। এখন যেহেতু বেস দিয়ে দিছে, ওই যে আগে আমি বলছিলাম যে এ সমান আমরা লিখতে পারি কি পাই আর স্কোয়ার। এখন দেখো বেসের অনুপাত যা, আমাদের ব্যাসার্ধের অনুপাতও সেম। ওকে। তার মানে আমাকে বলছে তাদের রোধের অনুপাত কত, মানে R1:R2 বের করব। তাহলে আমি এখানে ডিরেক্টলি লিখে ফেলি যে R1/R2। দেখো আমাদের কি দৈর্ঘ্যটা কি সমানুপাতিক, তার মানে দৈর্ঘ্যের রেশিওটা লিখতে পারি L1/L2। আর আমাদের যে এরিয়াটাই ব্যস্তানুপাতিক, বা এরিয়া যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে কি আমাদের ব্যাসার্ধ বা ব্যাস যাই বলো না এখানে, তার রেশিওটা কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে। তার মানে এইখানে আমি লিখে ফেলি, যেহেতু ব্যাস দেওয়া আছে তার মানে আমি লিখে ফেলি D2/D1 হোল স্কয়ার। কারণ কি, কারণ আমি বলছি যে ব্যাসার্ধের অনুপাত যা, ব্যাসের অনুপাতও সেম। হোপফুলি এতটুকু বুঝতে পারছি। তাহলে দেখো L1 এবং L2 এর রেশিও কত দেওয়া আছে, 2:1, তার মানে এখানে লিখতে পারি 2/1। ওকে ফাইন। দেন বেসের অনুপাত কত দেওয়া আছে ভাইয়া, বেসের অনুপাত দেওয়া আছে 4:1, অর্থাৎ তাদের যে ডাটাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে D1/D2 সমান দেওয়া আছে আমাদের কত, 4/1। বাট আমাদের কি D2/D1 না, তাহলে উল্টে যাবে, তার মানে সেটা হবে 1/4 হোল স্কোয়ার, 1/4 হোল স্কোয়ার। হোপফুলি এতটুকু বুঝতে পারছি। তার মানে সেটা হচ্ছে 2/1, দেন হচ্ছে 1/16, দেন হচ্ছে 1/8। তার মানে আমাদের রেশিওটা হবে 1:8, রেশিওটা হবে 1:8। তার মানে তাদের রোধের অনুপাত হবে 1:8। পরের প্রবলেম যেটা সেক 23-24 আসছে, দেখো এখানে বলছে কি 100 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে 4 গুণ লম্বা করা হলো। লম্বাকৃতি যেহেতু টেনে লম্বা করা হয়েছে, জোড়া টুরা না লাগিয়ে, তার মানে এন স্কোয়ার আর হবে। তার মানে নিউ রোধ, অর্থাৎ আর নিউ সমান হবে, আমরা কি লিখতে পারি, এন স্কোয়ার আর। তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 4। ওকে, আর এর মান কত, 100, 150, এটা হবে 400 ওহম। এই টাইপটাকে তুমি স্টার দিয়ে রাখতে পারো, সেক বা জিএসটি যাই বলো না কেন, এই টাইপটা ইম্পর্টেন্ট, কারণ অনেক জায়গায় এই টাইপের ম্যাথগুলো আসছে। তারপরে আসি এই প্রবলেমটা, এই প্রবলেমে একটু যদি
মানে ধরো একটু পেঁচিয়ে প্রবলেম দিতে চায়, মানে একটু টাইম তোমাদের নষ্ট করতে চায়, তাহলে এই প্রবলেমটা দিতে পারে। মানে এই প্রবলেমটা আসলে একটু টাইম নষ্ট হবে, আর কোনো কিছু না, বাট প্রশ্ন সহজ। ওকে, ওই যে আমি মেবি গতিবিদ্যাতে তোমাদের একবার বলছিলাম যে কিছু কিছু প্রবলেম দেখবা যেগুলো তুমি পারো বাট এইগুলোতে একটু টাইম লাগে। তো এই যে 3 নং প্রবলেমটাও সেই রকম একটা প্রবলেম, যে প্রবলেমের সলিউশন তুমি পারো বাট এই প্রবলেমে তোমার টাইম লাগবে। ধরো এই প্রবলেমে তোমার মোটামুটি যদি প্র্যাকটিস আমরা বেশি না করি, তাহলে এই প্রবলেমে তোমার প্রায় 2 মিনিটের মতো টাইম লাগবে, প্রায় 2 মিনিটের মতো টাইম লাগতে পারে। ঠিক আছে, তোমাদের প্রায় 2 মিনিটের মতো টাইম লাগতে পারে। তো আমরা দেখি এখন এটার সলিউশনটা দেখি। ওকে, এটার সলিউশনটা আমরা দেখি, এইটা মুছে ফেলি আমরা। আচ্ছা, তো তো আমাদের কি বলছে ভাই? আমাদের বলছে হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিকেল তারের রোদ দেওয়া আছে এত, 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদ কত পাওয়া যাবে। তার মানে এইখানে ফার্স্ট অফ অল আমাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদটা বের করতে হবে। তাহলে আমরা R30 সমান আমরা জানি কি, R0 1 প্লাস আলফা থিটা, এই থিটার মান 30 আমরা ডিরেক্ট বসিয়ে দিই, আর আলফার মান তো দিয়েই আছে। ওকে, তাহলে এইখান থেকে ফার্স্ট অফ অল R0টা বের করে ফেলি। তাহলে R0 সমান হবে, R30-র মান কত? R30-র মান হচ্ছে 100, আমি বসিয়ে ফেললাম। 1 প্লাস আলফা, আলফার মান হচ্ছে 6 × 10⁻³ দেন হচ্ছে আমাদের 30। এটা ক্যালকুলেশন করলে আমাদের R0-এর ভ্যালুটা চলে আসবে 100 হচ্ছে 1 প্লাস 6 × 30 × 10⁻³ তার মানে এইটার ভ্যালু আসে কত ভাইয়া? এইটার ভ্যালু আসে 84.75 ওহম। আচ্ছা, R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, বলছে আমাদের 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত। তাহলে তো এখন ইজি। তাহলে R75 সমান হচ্ছে R0 এর ভ্যালু আমাদের 84.75 বসাইলাম। 1 প্লাস আলফার ভ্যালু তো দেয়া আছে 6 × 10⁻³ দেন হচ্ছে এখন থিটার ভ্যালু হচ্ছে 75, শেষ। তাহলে আগেরটার আনসার ইনটু 1 প্লাস 6 × 10 ইনভার্স, সরি 10⁻³ ইনটু 75, শেষ, প্যাকেট ক্লোজ। তাহলে আনসারটা হবে আমাদের, এই দেখো, 122.88 ওহম, শেষ। এটি হচ্ছে আমাদের আনসার, যেটা কুয়েট 16-17-তে আসছে। সো আমার কিন্তু বেশি সময় লাগেনি, আমি প্র্যাকটিস করতে পারছি, এর জন্য তোমাদের ইজিলি বলে দিচ্ছি। সো তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা এইভাবে বলতে পারবা না আর কি। তো কথাই আছে যে সফলতার কখনোই শর্টকাট হয় না, দেখা যায় অনেকেই বলে সফলতার কখনোই শর্টকাট হয় না, আর পরিশ্রমী কখনোই হারতে শিখে না আর কি। পরিশ্রমীরা কখনো না কখনো একটা জায়গায় নিশ্চিত করে ফেলে। হয়তোবা তোমার মনে হইতে পারে, যে তোমাদের মনে হইতে পারে যে অনেকটা পরীক্ষা দিলাম এই এডমিশন সেশনে, যারা সেকেন্ড টাইমার আছো আর কি, তাদের জন্য স্পেশালি বলা। তোমাদের মনে হইতে পারে মানে তোমরা ব্যর্থ, তোমরা অনেক জায়গায় দিছো বাট কোথাও হয় নাই, ফার্স্ট টাইমে হয় না, সেকেন্ড টাইমে হয় না, দ্যাটস ওয়াই তোমরা ফেইলর বা মা বাবার স্বপ্ন নষ্ট করছো হ্যান ত্যান। একটা কথা বলি, যে জিনিসটা এইরকম মনে হয় বা এইরকম রিয়েলাইজেশন আসাটা সত্য, বাট হয়তোবা সৃষ্টিকর্তা তোমাকে চান নাই যে তুমি ওই জায়গায় যাও বা ওই জায়গায় তুমি জায়গা করে নাও। হয়তোবা ওনার এনাদার কোনো প্ল্যানিং আছে তোমাকে নিয়ে। হয়তোবা তোমাকে, আমরা বলি না এই জগৎটা, এই জগৎটা সৃষ্টিকর্তা আমাদের এই জগতে পাঠিয়ে দিচ্ছেন, এইখানে একটা পরীক্ষা দিচ্ছেন। দেন আমরা বিভিন্ন ধর্ম মতেই আর কি এটা বলা হয় যে দেন আমরা এই এইখানে যে পরীক্ষাগুলো দিছি এই রেজাল্টটা আমরা ইন ফিউচারে পাবো, মৃত্যুর পর পাবো এই রেজাল্টটা। ঠিক আছে, তো সৃষ্টিকর্তা হয়তোবা আমাদের দিয়ে এই ধরনের কোনো এক্সাম নিচ্ছেন, যার কারণে আমাদের প্রিভিয়াস কোনো জায়গায় আমাদের চান্স হয় নাই। হয়তো আমাদের খুশি লাগতো, আমরা হ্যাপি থাকতাম, হয়তো বা আজকে যদি ধরো বুয়েটে চান্স পাইতাম, বা আজকে যদি ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, তাহলে হয়তো বা আমরা কি হইতাম, ওই সাময়িক সময়ে আমরা হ্যাপি থাকতাম। বাট ওই যে ক্রিয়েটর, উনার কিন্তু প্ল্যানিং হয়তো বা তোমাকে দিয়ে বা তোমাদের দিয়ে এই ধরনের কোনো প্ল্যানিং নেই, হয়তো বা ভালো কোনো প্ল্যানিং আছে। ওনারা চাচ্ছে, উনি চাচ্ছেন যে তুমি পরিশ্রম করছো কি না টেস্ট করার জন্য, শেষ অবধি তুমি লড়াই করছো কি না। এখন শেষ অবধি লড়াই বলতে কি, এই যে তুমি স্যাকের পরীক্ষা দিবা বা জিএসটির পরীক্ষা দিবা, এখানে হয়তো বা তুমি এই যে ফেইলোর বলে তুমি যদি পরিশ্রম ছেড়ে দাও, তাহলে উনিও কিন্তু তোমাকে আর সহায়তা করবেন না। তোমাকে তাহলে শেষ অবধি লড়াই করে যেতে হবে, এরপরেও যদি তোমার চান্স না হয় তাহলে ওনার প্ল্যানিং অন্য কোনো কিছু আছে। বাট তুমি তো জানো না যে তোমাকে এই মুমেন্টসে এসে উনি সহায়তা করবেন কিনা। আর উনার সহায়তা পাইতে হইলে তোমাকে কি করতে হবে ভাই? তোমাকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তোমাকে এইটা আমি বিশ্বাস করি সকল ধর্মে এইগুলা বলা আছে যে
কর্মই তোমাকে করতে হবে, পরিশ্রমই তোমাকে করতে হবে, ফল আশা তো উনি দেখবেন। ঠিক আছে? তোমার যদি কর্ম সৎ থাকে, তোমার যদি পরিশ্রম সৎ থাকে, উদ্দেশ্য সৎ থাকে, আশা করি সৃষ্টিকর্তা আমাদের এই উদ্দেশ্যটাকে বিফল হতে দিবেন না। ঠিক আছে? তার মানে আমাকে পরিশ্রম করতে হবে, প্রিভিয়াস যা হয়েছে সব কিছু ভুলে যাইতে হবে। ঠিক আছে? তো মোটিভেশন অনেক কিছুই দিয়ে দিলাম। তো চলো এখন আমরা মুভ করি। ওকে। আর আরেকটা প্রশ্ন তোমরা করো না যে ভাই, এই সময়ে এসে কি আমার সেকে বা জিএসটি দিয়ে ওভারকাম করা পসিবল কিনা? এই যে বললাম, সময় কিন্তু এখন প্রায় 1 মাসের মতো আছে, সেকে 1 মাসের মতো আছে, আর জিএসটি যদি তুমি 27-28 দিন আছে। সো তুমি যদি ঠিকঠাক পরিশ্রম করো, হোপফুলি তুমি সফল হবা। ঠিক আছে? সফলতা কিন্তু এমনি এমনি আসে না। আমরা যাদেরকেই আজকে সফল দেখি না কেন, তারা অবভিয়াসলি হাড় ভাঙা পরিশ্রম করে। ঠিক আছে? হাড় ভাঙা পরিশ্রম করে, সো পরিশ্রম করে যাও। ওকে। আশা করি সফল হবা। আর তোমাদের যেভাবে আমি গাইড করছি, সেটা আমি নিজের ক্ষেত্রে বলছি না, অনেকেই হয়তো বা কথাগুলো শুনো না, মানে অনলাইন ভেবে ইগনোর করো বা ইয়ে করো। ঠিক আছে? এই যে তোমাদের এই ব্যাচটা, মানে এই নিয়ে তোমরা থার্ড ব্যাচ, আমি যে সেকেন্ড যে কোর্সগুলো করাচ্ছি এই নিয়ে তোমরা থার্ড ব্যাচ। ঠিক আছে? তোমরা আমার ক্যাম্পাসের জুনিয়র ছোট ভাই এবং বোন হবা। সো তোমাদের আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি, যতটুকু সম্ভব। হ্যাঁ, সেকের জন্য তোমরা আরো 1-2টা প্ল্যাটফর্মে অনেকেই আসো, আমার কোর্সে যুক্ত, বাট অনেকেই আসো এনাদের কোর্সে যুক্ত আছে। তোমরা নিজেরাই একটু কম্পেয়ার করে দেখিও তো, যে আমার এই কোর্স, নিজের কোর্স বলে বলছে না, তোমাদের দায়িত্ব দিয়েছে, আমার এই কোর্স আর এনাদার যাদের কোর্স আছে তাদের কোর্সে কম্পারিজন কইরা দেখিও। ঠিক আছে? তাহলেই তোমরা বুঝতে পারো আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিচ্ছি। এই সেকেন্ড মার্চ 26 যারা গতবার ছিল তারাও কিন্তু এত কিছু পাও নাই, এত কিছু পাইছো কিনা? পাও নাই তোমরা। এইরকম স্লাইড পাইছো গত বছর? পাও নাই। ঠিক আছে না? এই বছর আমি তোমাদের গুছিয়ে দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট তোমরা এইগুলা দেখে যাতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে একটা আউটপুট দিতে পারো। ঠিক আছে? আউটপুট দিতে পারো, এতটুকু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার ট্রাই করছি। এখন বাকিটা তোমরা যদি পরিশ্রম করে আউটপুট না দেও ভাই, এই ক্ষেত্রে তো আই এম সরি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এখন চলি, আমরা শুরু করি। তো আমাদের এই যে 4 নং প্রবলেম, এই 4 নং প্রবলেমে কি বলছে দেখো, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? আচ্ছা, এটা আমি করিয়ে দেব না, এইটা তোমাদের হোমওয়ার্ক দেব। যদি আগেরটা বুঝে থাকো তাহলে এইটা পারার কথা, যারা নোট করো আর কি। তোমাদের তো সালামির সময় চলে আসছে, সো তোমরা নোটের মধ্যে এটা ইনক্লুড করে দিও। এখন আমরা টাইপ 2-তে যাব আর কি, রোধের সমবায়। টাইপ 2-র মধ্যে রাখছে কি রোধের সমবায়। তো এইখানে দেখি আমরা, বলছে কি শ্রেণী সমবায়, এবং এখানের মধ্যে আছে সবগুলা শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো যে সকল রোধে একই তড়িৎ প্রবাহিত হয়, আর রোধের মান অনুসারে দুই প্রান্তের বিভব ভিন্ন ভিন্ন হয়। এই যেমন ধরো, এই যেন একটা রোধ আছে, আমি যদি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করলাম, যেমন ধরো এই যে রুটটা R1, R1 এর বিভব হচ্ছে V1, দেন R2 এর বিভব হচ্ছে V2, দেন R3 এর বিভব হচ্ছে আমাদের কত, V3। বাট তাদের প্রত্যেকটার মধ্য দিয়ে কারেন্টের মান সেম, অর্থাৎ I1 ইজ ইকুয়াল I2 ইজ ইকুয়াল I3। সো এই কথাটাই বলছে যে সকল রোধে একই তড়িৎ প্রবাহিত হয়, আর রোধের মান অনুসারে দুই প্রান্তের বিভব ভিন্ন ভিন্ন হয়। এখন তুল্য রোধটা কিরকম বের করি ভাইয়া? তুল্য রোধ শ্রেণীতে থাকলে তুল্য রোধ আমরা জানি কি এই রোধগুলার সমষ্টি, যতগুলা রোধ শ্রেণীতে আছে তাদের সমষ্টি হয়। আচ্ছা, এখন ধরো তোমার আর মানের এন সংখ্যক রোধ, লাইক দ্যাট, কোনো একটা ধরো 10 ওহমের 10টা রোধ আছে শ্রেণীতে যুক্ত, তাহলে তাদের তুল্য রোধ কত হবে? তাদের তুল্য রোধ হবে হলো N × R। ওকে। আর না হয় তো আমরা এই ফর্মুলা দিয়ে বের করব, না হলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। আচ্ছা, এখন দেখো, রোধে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বলছিলাম ভাই? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলছিলাম কি আমরা বিভব ভিন্ন ভিন্ন হয়। তাহলে ধরো তোমার যে কোনো একটা রোধের মধ্য দিয়ে, লাইক দ্যাট, তুমি R2-র বিভব কত, R2-র দুই প্রান্তের বিভব কত, এই দুই প্রান্তের বিভব কত আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? তাহলে ধরো R2-র বিভব আমরা ধরলাম V2, তাহলে V2টা সমান হবে R2 বাই হচ্ছে তার তুল্যরোধ ইন্টু মোট তড়িৎচালক শক্তি, মোট তড়িৎচালক শক্তি। তোমাকে এত কিন্তু কমপ্লিকেটেড কোনো, মানে কমপ্লেক্স কোনো সার্কিট দিবে না, এবার সিম্পল সার্কিট দিবে। বুঝতে পারছিস? এরকম সিম্পল সার্কিট দিবে। এটা এখানে অ্যাড করলাম কেন? ওকে। তো এইগুলো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন চলো আমরা
সমান্তরাল সমবায়ে যাব। সমান্তরাল সমবায়ে আমরা স্ট্রাকচারগুলো চিনি। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, যে প্রত্যেকটা রোধের যতগুলো রোধ মানে পরস্পর সমান্তরাল আছে তাদের দুই প্রান্তের বিভব সেম হয়। তার মানে এই যেন এইখানে এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব কি সেম পাবা। বাট কারেন্টগুলো চেঞ্জ হয়। কারেন্ট যেমন এইটার মধ্যে দিয়ে গেছে কত I1, এটার মধ্যে দিয়ে গেছে I2, এটার মধ্যে দিয়ে গেছে I3। দ্যাটস ওয়াই কারেন্ট ডিফারেন্স হয় বাট বিভব সেম হয়। ওকে। এবং সমান্তরাল রোধের আমরা তুল্য রোধের ফর্মুলা তো আমরা জানি যে আরপি, তুল্য রোধ কিন্তু আরপি, এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে 1/RP। তার মানে তোমাকে যদি বলো তুল্য রোধ বের করো, তার মানে তোমাকে শেষে গিয়ে কিন্তু আরপির ভ্যালু বের করতে হবে। ওকে। তারপরে দেখো এই যে না সেম একই মানের যদি এন সংখ্যক রোধ সমান্তরালে থাকে তাহলে তার তুল্য রোধ হবে R/N, তাহলে তার তুল্য রোধ হবে R/N, ইজিলি বের করতে পারো। এবং সমান্তরালে আমাদের যেহেতু কারেন্ট ডিভাইডেড হয়, তাহলে সমান্তরালে কারেন্ট ডিভাইডেড অনুযায়ী যে কোনো একটা রোধের মধ্য দিয়ে আমাদের কি পরিমাণ কারেন্ট গেছে এটা ফাইন্ড আউট করতে পারি এই ফর্মুলা দ্বারা। যে এতগুলা রোধ সমান্তরালে আছে তাদের মধ্য দিয়ে যে কোনো একটা স্পেসিফিক রোধের মধ্যে কি পরিমাণ কারেন্ট গেছে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। ওকে। আচ্ছা, এখন দেখি আমরা জিএসটি 2021 আসছে এমন একটা প্রবলেম। এই যে আমি বললাম না সিম্পল সার্কিটগুলো দিবা, তো এটা দেখেই তুমি এই বলতে পারো যে তুমি বলছে এল এবং এন এর মধ্যবর্তী তুল্য রোধ কত। তাহলে এই তিনটা কিভাবে আছে ভাইয়া, এই যে তিনটা রোধ, এই তিনটা রোধ আছে কি সমান্তরালে আছে, তাদের মান সেম না, এবং রোধ সংখ্যা কত 3। তার মানে এটা আমরা ইজিলি বের করে ফেলি আরপি। তাহলে আরপি সমান হবে 3/3। এই যে একটু আগে আমরা দেখছি যে R/N, তার মানে আর এর মান কত আমাদের 3, N অর্থাৎ কয়টা রোধ আছে, তিনটা রোধ আছে, তাহলে এই যে 3/3। তার মানে আরপি এইখানে এই যে তুল্য রোধটা হবে 1 ওহম। এখন বলছে কি আমাদের তুল্য রোধ বের করবে, তার মানে এইটা হচ্ছে 10, এইখান থেকে পেলাম আমরা 1, দেন হচ্ছে আমাদের 9। তার মানে আমাদের টোটাল তুল্য রোধ হবে 10 + 1 + 9, দ্যাটস ওয়াই সেটার আনসার কত 20 ওহম। শেষ, জিএসটি 2021 প্রবলেম। ওকে। তারপরে আমরা দেখি দেখো জিএসটি 21 তার মানে জিএসটি যারা পরীক্ষা দিবা এরকম একটা সার্কিট দিয়ে তুল্য রোধ বলতে পারে। আচ্ছা, এখন দেখো বলছে কি এ ও বি এর বিন্দুর মধ্যকার তুল্য রোধ কত, এইটার তুল্য রোধ কত, এইটা আমরা কিভাবে বের করবো। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের এ বিন্দু, এই হচ্ছে আমাদের বি বিন্দু, মানে টোটাল তুমি তুল্য রোধটা বের করবা। ওকে, টোটাল তুল্য রোধটা বের করবো। তার মানে একটা জিনিস মাথায় রাখো, দেখো এই যে আমি ভিতরের যে রেডটা দিচ্ছি এই রেডের আগে তুমি তুল্য রোধটা বের করে ফেলো। এই দুইটা কিভাবে আছে ভাই, এই দুইটা আছে আমাদের সমান্তরাল আছে, তার মানে 4 রোধ R/2, দ্যাটস ওয়াই এটা তুল্য রোধ হবে আরপি সমান আমি বলতে পারি 2 ওহম। এটা তো আর বুঝছি। আচ্ছা, তার মানে এইখানে আমি যদি ধরো রিড্র করি, কালার কি, আচ্ছা কালার তাও রেডি তাও। তার মানে এখন দেখো আমি যদি এইটাকে রিড্র করি, যদি ভুল না করি আর কি। আচ্ছা, তাহলে এইখানে তো আমাদের 3 একটা ছিল, আর এই দুইটার তো পাইছি কত আমরা, জাস্ট একটু ইচিং বিচিং করে দিছি আর কি তোমরা কনফিউশনে পড়ার জন্য, বাট সার্কিটটা ছিল সহজ। তার মানে এইটা ছিল 5, এটা ছিল আমরা 3, আর এটা আমরা বের করছি কত 2। তার মানে এই দুইটা এগেইন আছে কি সিরিজে আছে, তার মানে এইটা তুল্য রোধ কত হবে 5 হবে। তারপরে এইটা এবং এইটা কি আছে আমাদের প্যারালাল আছে, তার মানে টোটাল তুল্য রোধ কত হবে 5/2, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 2.5 ওহম। আমি একবারে জট খুলে তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি এটাও বুঝতে পারছি আমরা, এটা হচ্ছে 2.5 ওহম। এখন আসি আমাদের কোষের সমবায় তো গেল, মানে রোধের সমবায়টা গেল। এখন আসো তড়িৎ প্রবাহ অ্যান্ড অহমের সূত্র। যদিও এটা দেওয়া যায় অনেক বইতে প্রথম দিকেই দিছে, বাট আমি এখানে রাখলাম আর কি, আমি আমার মতো করে টাইপগুলো কাস্টমাইজ করছি। তো ফার্স্ট অফ অল আমরা তড়িৎ প্রবাহ আই সমান জানি Q/T। কিউ হচ্ছে আমাদের চার্জ। এখন ধরো যদি তোমাকে এন সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে তোমার মোট চার্জ হচ্ছে এনই বাই হচ্ছে টি। এইগুলো আমরা কেমিস্ট্রিতে অনেকবার পড়ছি ভাই, অনেকটা অধ্যায়ে আমরা এই ধরনের অ্যাপ্লাই করছি, সো এখানে আর আমি না যাই। তারপরে ধরো তারণ বেগ এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, তো আই সমান আমরা জানি কি N/A/V/E। এইখানে এন এর পরিচয়টা দেখো, এন এর পরিচয় এইটা হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে ইলেকট্রন বা যতগুলো চার্জ আছে তাদের সংখ্যা আর কি। আর এইখানে স্মল এন এর পরিচয়টা হচ্ছে পরিবাহীর একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। অবভিয়াসলি একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আর এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বি হচ্ছে তোমার তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত ভাইয়া 1.6 × 10⁻19 কুলম।
আচ্ছা, আর যে হচ্ছে প্রবাহ ঘনত্ব, বা আই বাই এ লিখতে পারি, বা আমরা এন ভি লিখতে পারি। এই জে এর এককটা হচ্ছে আমাদের কি, এম্পিয়ার মিটার ইনভার্স টু। জে এর ইউনিটটা হচ্ছে এম্পিয়ার মিটার ইনভার্স টু। ওকে, তারপরে আসো আমরা এখন ওহমের সূত্রটা দেখব। ওহমের সূত্রে কি বলছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রা, তার মানে ওহমের সূত্রে এই কথাটা ইম্পর্টেন্ট যে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনালটা কি ভাই, আই প্রপোর্শনাল টু ভি, বা আই ইজ ইকুয়াল তুমি জিবি লিখতে পারো। আর জি সমান লেখা যায়, আমরা জি সমান আমরা লিখতে পারি 1/r। এই জিটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা, আর আরটা হচ্ছে রোধ মানে বাধা। ওকে, তড়িৎ পরিবাহিতা। তাহলে জি এর ইউনিটটা কি হবে ভাইয়া, জি এর ইউনিটটা হবে পার ওহম। জি এর ইউনিটটা হবে পার ওহম। ওকে, ফাইন। তারপরে দেখো, এই যদি আমি আই প্রপোর্শনাল টু ভি, মানে আই বনাম ভি গ্রাফ লিখি, আই বনাম ভি গ্রাফ, তাহলে আই বনাম ভি গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা, এবং তার ঢালটা হবে আমাদের পরিবাহিতা। তার ঢালটা কি হবে ভাইয়া, তার ঢালটা হবে আমাদের পরিবাহিতা। যদি একটু ট্রিকি প্রশ্ন দিতে চাই, তাহলে এইখান থেকে দিতে পারে, যে গ্রাফ রিলেটেড দিতে পারে। বলতে পারে তোমাকে একটা আই বনাম ভি গ্রাফ, তার ঢালের মান হচ্ছে আমাদের লাইক দ্যাট। তার ঢালের মান যদি ধরো বলে দেয় ধরো 2, ওকে, তাহলে তার রোধের মান কত, তাহলে রোধের মান হবে 1/2। আচ্ছা, তো এখন আমরা দেখি এগ্রি 22-23 প্রবলেম কি বলছে দেখো, সমান্তরাল সমবায়ে এবং যুক্ত এবং 2 এবং 3 মানের দুটি রোধকে একটি অজানা ভোল্টের কুশের সঙ্গে, ঠিক আছে, ভোল্টের কুশের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান পাওয়া গেল 5। আচ্ছা, রোধ দুটিকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত পাওয়া যাইত, বুঝাইতে পারছি? তড়িৎ প্রবাহটা রোধ দুইটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত পাওয়া যাইত। আচ্ছা, তো বলছে কি আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত। আচ্ছা, সমান্তরাল সমবায়ে যুক্ত 2 এবং 3 মানের দুইটি রোধকে একটি অজানা ভোল্টের কুশের সঙ্গে যুক্ত করলে, অজানা ভোল্টের কুশের সঙ্গে যুক্ত করলে আমাকে বলছে তড়িৎ প্রবাহের মান পাওয়া যায় 5। আচ্ছা, প্রশ্নটা নিয়ে একটু ডাউটে আছে, আমি একটু চেক দিয়ে দিই, হ্যাঁ। আমার কাছে মনে হয় যে ডাটা মিসিং আর কি, একটু চেকটা দিয়ে দিই। গেল কই? আচ্ছা, ভাষাগত আর কি একটু মিসিং, আর কোনো কিছু না। মানে প্রবলেমটা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রশ্নটা হচ্ছে গিয়ে 2 এবং 3 মানের রোধ দুইটা মানে সমান্তরাল যুক্ত আর কি। 2 এবং 3 মানের রোধ মানে সমান্তরাল সমবায়ে যুক্ত, এবং 2 ও 3 মানের দুইটি রোধকে একটি অজানা ভোল্টের কুশের সঙ্গে যুক্ত করলে আমাদের তড়িৎ প্রবাহ পাওয়া গেল 5 এম্পিয়ার। ওকে, রোধ দুটিকে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ পাওয়া যাইতো। এই যে 2 এবং 3 কেই যদি তুমি শ্রেণীগতভাবে যুক্ত করে তাহলে কত এম্পিয়ার পাইতা। তার মানে ফার্স্ট অফ অল সমান্তরালে যুক্ত করে তো তুমি 5 এম্পিয়ার পাইছো, তাহলে আমরা প্রথমত আমরা কি বের করে নিব, ফার্স্টলি আমরা ভোল্ট মানে বিভব কতটুকু আছে সেটা আমরা বের করে নিব, ঠিক আছে। তার মানে প্রথমে আমরা আরপিটা বের করি। তাহলে আরপিটা কি হবে ভাই, আরপিটা হবে দেখো 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 1, যেহেতু সমান্তরাল ছিল এইটা, তাহলে এইটার মান কত আসে, 1/3। এটার মান আসে হচ্ছে আমাদের যে 6/5, প্রথমে সমান্তরালে। এখন তুমি কত তড়িৎ প্রবাহ পাইছো ভাই, আই পাইছি আমি কত, 5। তাহলে ভিটা কত দাঁড়াইলো ভাইয়া, ভিটা দাঁড়াইলো আমরা জানি ভি সমান আমরা জানি কি আই আর পি। তাহলে 6/5 ইন্টু 5, তার মানে এটার আনসার হবে 6 ভোল্ট।
তার মানে বিভব আমি পাইছি, এখানে যে বিভবটা আছে এই বিভবটা পাইছি কত আমি 6। আচ্ছা ফাইন। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে যে যদি আমি শ্রেণীতে দাঁড় করাইতাম তাহলে আমরা তড়িৎ প্রবাহ কত পাইতাম, বিভবের তো কোনো চেঞ্জ হবে না। তাহলে আর এস হবে 2 + 3, দ্যাটস ওয়াই 5 ওহম। তাহলে আমরা তো বিভব তো আর পাইছি, তাহলে আই সমান আমরা কি লিখতে পারি, V/RS। তাহলে ভির ভ্যালু কত ভাই আমাদের 6, এটার ভ্যালু কত আমাদের 5, 6/5। তার মানে 6/5, দ্যাটস ওয়াই সেটা হবে 1.2 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আর কি আনসার, 1.2 অ্যাম্পিয়ার। তারপরের যে প্রবলেমটা যেটা সেকে আসছে আর কি, প্রবলেমটা আমরা একটু দেখার ট্রাই করি। এখানে বলছে একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহ চলে, এর সাথে 120 ওহম রোধ সিরিজে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের অর্ধেক হয়। রোধকের মান কত? রোধকের মান কত? তাহলে জিনিসটা হচ্ছে এইরকম, ধরো একটা রোধ আছে, কুশুই আছে ধরলাম, কুশ আছে, ওকে। এখন এর মধ্যে দিয়ে ধরো তোমার আই পরিমাণ তড়িৎ প্রবাহটা চলছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলছে আর ধরলাম, ঠিক আছে, আর ভি তো দেই আছে, ওকে। তাহলে একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহ চলে। এখন এর সাথে বলছে কি 120 ওহম রোধ সিরিজে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের অর্ধেক হয়। তাহলে রোধকের মান কত? তাহলে এর সাথে ধরো এই যে এইখানে 120 সিরিজে যুক্ত করলে, ওকে, এর সাথে 120 সিরিজে যদি যুক্ত করো তাহলে প্রবাহ মাত্রাটা কি বলছে যে পূর্বের অর্ধেক হয়। প্রবাহ মাত্রাটা পূর্বের অর্ধেক হয়, তার মানে I/2। তাহলে রোধকের মান কত সেটা আমরা ফাইন্ড আউট করব। কথা কি বুঝাইতে পারছি? সেটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা দেখি। তাইলে এইখান থেকে আমরা বলতে পারি যে আই সমান, আই সমান আমরা কি বলতে পারি, এই যে এইখান গেল কোথায়, আই সমান V/R। আই সমান V/R। আচ্ছা, এটা প্রথম কেস। দ্বিতীয় কেসে আমরা আই সমান কি লিখতে পারি, যে I/2, I/2। আচ্ছা, ভি তো আর ভি রইল, ভি তো আর ভি রইল। আচ্ছা, এরপরে আমরা ভি তো আর ভি রইল। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, আর আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, যেহেতু শ্রেণীতে আছে তার মানে R+120, ওকে। তাহলে ভি সমান এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান লিখতে পারি কি IR, ভি সমান লিখতে পারি IR। তাহলে I/2, আর এই ভি এর জায়গায় বসিয়ে দিব আমি IR। তাহলে এই আই এই বাদ, তাহলে R+120। তার মানে এখন যদি আমি আর R+120 আর এইটা করলে আমরা কত পাইব, 2R পাইব। তাহলে 2R মাইনাস আর সমান 120, দ্যাটস ওয়াই আমাদের আর সমান কত দাঁড়াইলো ভাই, 120 ওহম। আর সমান আমাদের কত দাঁড়াইলো, 120 ওহম। হোপফুলি আমরা বুঝতে পারছি যে প্রথমেই বলছে দেখো একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহ চলছে, ফাইন। এই যে আমি প্রথম ডায়াগ্রাম লিখলাম। দেন বলছে এর সাথে 120 ওহম সিরিজে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের অর্ধেক হয়ে যায়, এই যে I/2 হবে, পূর্বে ছিল আই, পরে হচ্ছে I/2 শেষ। রোধকের মান কত, মানে এই যে আর এর মানটা কত। তাহলে আশা করি বুঝতে পারছি দুইটার ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট হবে, ভোল্ট, কারণ তোমার তো আর সার্কিট চেঞ্জ করে নাই। পরের প্রবলেম, সেক 24-25 আসছে। এখানে কি বলছে দেখো, 20 এবং 30 মানের দুইটি রোধ সমান্তরালে এবং 60 মানের একটি রোধ এদের সাথে শ্রেণীতে সংযুক্ত দেওয়া হলো। 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? খুব সুন্দর প্রশ্ন। আমি যদি এটা ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে ডায়াগ্রামটা দেখো, যারা বুঝি না আর কি তাদের জন্য। ওকে, এটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটা বলে দিছে। আর এটা ধরলাম আমি 20, এটা ধরলাম আমি 30, আর এটা হচ্ছে আমাদের 60। এখন বলছে ভি সমান হোয়াট, ভি সমান হোয়াট। তার মানে এইটা প্রথমে আমি আরপি, মানে টোটালি আমি আরএসটাই বের করে দিই, 60 প্লাস আরপি। আরপির ভ্যালুটা কত হবে, 1/something 1/something, দেন হচ্ছে সামথিং সামথিং। তাহলে 20 × 30 বাই হচ্ছে 20 + 30 শেষ। এটাই হবে আমাদের আরএস এর ভ্যালু আর কি। বা 20 ইনভার্স করেও করতে পারতাম অনেকে, তাহলে স্মার্ট, তারা স্মার্টলি করতে পারবা। তাহলে 20 × 30 বাই হচ্ছে
12, তার মানে 60 + 12, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 72। কেউ আবার বললো না যে এটা কিভাবে হয়েছে, তুমি তোমার ভেঙে ভেঙেই করো, কোনো সমস্যা নেই। তার মানে তুল্য রোধ আসে আমাদের 72। তার মানে আমরা ভি বের করবো, তার মানে ভি সমান আমরা জানি কি আই আর। তাহলে আই এর ভ্যালু 2, আর এটা ভ্যালু হচ্ছে 72। শেষ। তার মানে এটার আনসার হচ্ছে পি সমান হচ্ছে 144 ভোল্ট। বি সমান হচ্ছে 144 ভোল্ট। এখন আসি তড়িৎচালক শক্তি এবং বর্তনীতে অভ্যন্তরীণ রোধ। আগে আমরা দেখছিলাম শুধুমাত্র বহিস্থ রোধ, এখন অভ্যন্তরীণ রোধও থাকবে। অভ্যন্তরীণ রোধ কোথায় থাকবে? অভ্যন্তরীণ রোধ থাকে ব্যাটারির মধ্যে। এই অভ্যন্তরীণ রোধের কারণে ধরো একটা ব্যাটারি লেখা আছে আমাদের ব্যাটারিতে, ধরো 12 ভোল্টের একটা ব্যাটারি, কিন্তু ব্যাটারি কিন্তু 12 ভোল্ট আউটপুট দেয় না, এর থেকে কিছু কম দেয়। কি জন্য কম দেয়? আর ব্যাটারির ভিতরে যে মেকানিজম আছে বা ভিতরের যে ইয়েটি আছে, ধরো ধাতব তৈরি, ধাতুর তৈরি যে মেটালগুলো আছে, এই মেটালগুলো কিছু কারেন্ট লস করে। সো কি জন্য লস করে? কারণ ওই অভ্যন্তরীণ রোধের কারণে। ওকে, তার মানে আমরা আউটপুট যেটা পাই আর যেটা লেখা থাকে দুইটা কিন্তু সেম জিনিস না, সেম আমরা আউটপুট পাই না আর কি। তাহলে অভ্যন্তরীণ ক্ষেত্রে যে বিভবটা লস হয় সেটাকে বলা হয় হারানো বিভব আর কি। ওকে, আর আমরা বহিস্থ রোধে যে বিভব পতন ঘটে সেটা তো হচ্ছে ভি ইজ ইকুয়াল আই আর। আচ্ছা, তার মানে আমরা তড়িৎচালক শক্তি হচ্ছে হারানো বিভব প্লাস হচ্ছে বহিস্থ যে বিভবটা। ওকে, তাহলে ই আই সমান আমরা লিখতে পারি, তড়িৎচালক যদি দেওয়া থাকে, তড়িৎচালক ফর্মুলা হচ্ছে এইটা জানি, জাস্ট তোমাদের একটু বললাম আর কি। তো দেখি আমরা এখানে কি বলছে দেখো, সার্কিটটা তুমি যদি দেখতে চাও, যে এইটা দেওয়া আছে 2 ওহম, এইটাও দেওয়া আছে আমাদের 2 ওহম, তাহলে এদের তুল্য রোধ কত হবে ভাই? এদের তুল্য রোধ হবে 1। তাহলে বর্তনের টোটাল তুল্য রোধ কত পাচ্ছ তুমি? বর্তনের টোটাল তুল্য রোধ তুমি পাচ্ছ 5। বুঝতে পারছি? এখন বলছে বর্তনীর প্রবাহ মাত্রা কত। সুন্দর। আচ্ছা, তার মানে বর্তনের টোটাল তুল্য রোধ 5, এইটা নিয়ে তো কোনো ডাউট নাই। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 ওহম। ক্লিয়ার? কারণ এইটা টু, তার মানে এইটা 2/2 মানে হতো 1, 1 + 4 মানে হচ্ছে 5। আচ্ছা, এখন আচ্ছা বর্তনীর তড়িৎচালক শক্তি। এখন দেখো এই দুইটা, আমি যদি এখন চিত্রটা জাস্ট তো কুশটাকে তুমি আলাদা করে নেই, আমি কালারটা চেঞ্জ করি, এটা দিয়ে আগে মুছি আমি, তোমাদের বোঝার সুবিধার্থে কালারটা চেঞ্জ করি। তাহলে দেখো কুশটা কিভাবে আছে, এইটা আছে। তাহলে এইখানে দেওয়া ছিল 12 আর এইখানে দেওয়া ছিল 2। তাহলে দেখো আমাদের এইটা পজিটিভ, এইটাও পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তার মানে দুইটা কিন্তু দুইটা দেখো নেগেটিভ একই দিকে না, একই প্রান্তে না, দুইটা নেগেটিভ অ্যাটাচে না। তাহলে এই ধরনের কেস থাকলে সেটাকে বলা হয় কুশের বিপরীতমুখী মানে সংযোগ। তাহলে বিপরীতমুখী যদি সংযোগ এইভাবে থাকে, একটা জিনিস মাথায় রাখবা, বিপরীতমুখী যদি সংযোগ থাকে তাহলে এই দুইটা কুশ থেকে তুমি যে আউটপুটটা পাবা, অর্থাৎ আমাদের তৈচালক বল যেটা পাবা, লব্ধি তৈচালক বল মানে ইকুইভ্যালেন্ট যেটা লাগবে, সেটা হবে বিয়োগফলের সমান। তাহলে 12 - 2, দ্যাটস ওয়াই 10 ভোল্ট। কারণ এটা বিপরীত যুগে আছে। এখন যদি দুইটা মানে একই যুগ দ্যাটস পেন, আমি যদি বুঝার সুবিধার্থে আমি যদি লিখতাম, ধরো এটা পজিটিভ, এটা নেগেটিভ, দেন পজিটিভ, দেন নেগেটিভ, এইভাবে যদি থাকতো, এটা 12, এটা 2, তখন আমাদের হইতো ইকুয়াল মানে 12 + 2, দ্যাটস ওয়াই 14 ভোল্ট। ঠিক আছে, তার মানে এইখানে আমাদের যে ইকুইভ্যালেন্ট তোমার তড়িৎচালক যে ইয়েটা বলটা বা শক্তিটা সেটা হচ্ছে আমাদের 10। ওকে, তার মানে আমরা ভি বলো বা ই বলো, ই সমান হচ্ছে আমাদের 10 ভোল্ট। ফুল এটা বুঝতে পারছে? এখন বলছে আমাদের আই কত, তাহলে আই সমান আমরা লিখতে পারি ই/আর। ই/আর, তাহলে ইর ভ্যালু কত হয়? ইর ভ্যালু হচ্ছে আমাদের 10। আচ্ছা, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 5, দ্যাটস ওয়াই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। দ্যাটস ওয়াই এটার আনসার হচ্ছে কত আমাদের? 2 অ্যাম্পিয়ার। এটার আনসার হচ্ছে ভাই আমাদের 2 অ্যাম্পিয়ার। ওকে, তারপরে আসি, দেখো আমাদের এমিটার এবং ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি এমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে। ওকে, সো দেখো এমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে ফার্স্ট অফ অল গ্যালভানোমিটারের রোধ জি, ধরো গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, এর মধ্যে দিয়ে সর্বোচ্চ আইজি পরিমাণ কারেন্ট পরিমাপ করতে পারে বা তড়িৎ প্রবাহিত হতে পারে। এখন এমিটারের পার্টকে তুমি এন গুণ বাড়াইতে চাচ্ছ, ধরো একটা এমিটারে তো তোমার আইজি পরিমাণ মাপতে চাচ্ছে, বাট না, তুমি চাচ্ছ তার থেকে আরো এন গুণ মাপতে, এন গুণ
মাপতে। তাহলে তুমি মাপতে চাচ্ছ আই, এই আইটা হচ্ছে আই এন আইজি। ধরো একটা এমিটার 2 এম্পিয়ার মাপতে মাপতে পারে, সর্বোচ্চ 2 এম্পিয়ার মাপতে পারে, বাট তুমি চাচ্ছ যে 10 এম্পিয়ার মাপার জন্য, ওই এমিটার 10 এম্পিয়ার মাপুক। তার মানে তুমি কত গুণ করতে চাচ্ছ, যে আগের 2 থেকে তুমি 5 গুণ করতে চাচ্ছ, তার মানে এন এর পরিচয় হচ্ছে 5। তার মানে এখানে আমি সুন্দর করে লিখছি, এন হচ্ছে আমাদের কতটুকু আমি মাপতে চাচ্ছি আর কতটুকু আমি মাপতে পারি, অর্থাৎ শেষ বাই আদি, শেষ বাই আদি, বা ফাইনাল বাই হচ্ছে ইনিশিয়াল। ইংলিশে যদি বলি তাহলে ফাইনাল বাই হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল, ফাইনাল বাই হচ্ছে ইনিশিয়াল। ওকে, এন এত গুণ আমি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন, তাহলে এইটা যদি করতে চাই, এমিটারের পাল্লা বৃদ্ধি যদি করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, শান্ট ইউজ করতে হবে। তাহলে শান্ট এমন একটা রোধ, যে রোধটা হচ্ছে আমাদের মূল যে ইয়েটা আছে, যার সাপেক্ষে আমরা মাপি, বা গ্যালভানোমিটারের সাথে আমরা সমান্তরালে যুক্ত করি, সমান্তরালে আমরা যুক্ত করি। ওকে, তো আমরা এইটা শান্ট, এস দ্বারা বুঝাইছে শান্ট, যা সমান্তরালে যুক্ত করতে হয়, সমান্তরালে যুক্ত করতে হয়। শান্ট যা সমান্তরালে যুক্ত করতে হয়। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারলাম যে এস হচ্ছে শান্ট যা সমান্তরালে যুক্ত করতে হয়। এখন দেখো, জিটা ছিল আমাদের গ্যালভানোমিটার, আর এসটা হচ্ছে আমাদের শান্ট, সমান্তরালে যুক্ত আছে। তার মানে কি, জি এবং এস পরস্পর সমান্তরাল, এবং সমান্তরাল, তাহলে আমি বলছিলাম কি তাদের বিভব সেম থাকবে, বিভব সেম থাকবে। তাহলে দেখো, জি এর মধ্য দিয়ে ধরো আইজি পরিমাণ কারেন্টে যাচ্ছে, তার মানে তার বিভবটা কি হবে, ভি ইন্টু, তার বিভবটা আই ইন্টু আর। তাহলে জি তো নিজেই রোধ, তার মানে দেখো আমাদের কি, গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব, আর এটা হচ্ছে শান্টের দুই প্রান্তের বিভব, আর দুইটা বিভব সমান, দুইটা বিভব কি ভাই, সমান। তার মানে আমরা ধরো ম্যাথে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই টিক্সটা ইজি, মানে এই টিক্সটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ইজিলি যে কোনো কোনো কিছু বের করতে পারবো, এই রিলেটেড প্রবলেম আসলে আমরা বের করতে পারবো। আইজি ইন্টু জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ ইন্টু গ্যালভানোমিটার এর প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল শান্টের রোধ ইন্টু শান্টের প্রবাহ মাত্রা। ওকে, কারণ দুইটা সমান্তরাল আছে বিধায় আমরা এটা অ্যাপ্লাই করতে পারছি। তারপরে আসো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করি, যে এন গুণ ভোল্টেজ তুমি মাপতে চাচ্ছ, সেটার জন্য আমরা আর মানের একটা রোধকে আমরা কি করব, আমরা সিরিজে যুক্ত করব ভোল্টের বিভবের পাল্লা বৃদ্ধি করার জন্য। তার মানে ধরো গ্যালভানোমিটারের সাথে তুমি আর মানের রোধটা অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাহলে তোমার নিউ কত মানের রোধ, আর মানের রোধ, তার মানে আর সমান লিখতে পারো তুমি জি ইন্টু n-1, এখানে n এর ওই যে আগে যেরকম পরিচয় ছিল, কতটুকু তুমি ভোল্ট মাপতে যাচ্ছ সেইটা এত গুণ আর কি। ওকে, ভোল্ট মিটার পাল্লা বৃদ্ধির জন্য আর মানে রোধ শ্রেণীতে যুক্ত করতে হয়, আর শান্ট মানে এমিটার পাল্লা বৃদ্ধির জন্য তোমার এস বা শান্ট তুমি প্যারালাল যুক্ত করতে হয়। ঠিক আছে, তো চলো আমরা স্যাক 20-21 প্রবলেমটা দেখে ফেলি। এখানে কি বলছে দেখো, একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম। সুন্দর, এটা গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি যদি বলি তাহলে জিটা দেওয়া আছে 100 ওহম। ফাইন, এর সাথে কত মানের শান্ট যুক্ত করলে মূল প্রবাহ মাত্রার 95% শান্টের মধ্য দিয়ে যাবে। তার মানে শান্টের রোধ তুমি বের করবা, তাহলে এস তুমি জানো না। এখন এস এর মধ্য দিয়ে কতটুকু প্রবাহ যাবে সেটা তুমি জানো, ধরো 100% তোমার প্রবাহ আছে টোটাল বর্তনীর মধ্য দিয়ে, এখন শান্টের মধ্য দিয়ে কত যাবে, 95%। তার মানে শান্টের প্রবাহ আইএস তুমি জানো 95 এম্পিয়ার। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে, আইজি হবে বাকিটুকু 5 এম্পিয়ার। বুঝতে পারছি, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে আমরা এইভাবে কল্পনা করতে পারি। তাহলে বলছে এস সমান হোয়াট, তার মানে আমি একটু আগে শিখছিলাম ভাইয়া, যে আমি তোমাকে শর্টকাটের একটা ট্রিক্স দেখিয়ে দিয়েছিলাম, বিপ্লব ভাইয়ের শর্টকাট। নিজের একটু ক্রেডিট নিয়ে নেই না, ক্রেডিট নিতে তো দোষ নাই। বিপ্লব ভাইয়ের ট্রিক্স, এই ট্রিক্সের মধ্যে কি দেখছিলাম, যে আইজি ইন্টু জি, তারপরে আইএস ইন্টু এস, আমি বের করবো এস, এস সমান হচ্ছে আইজি বাই হচ্ছে আইএস ইন্টু জি। তাহলে আইজি কত ভাইয়া, আইজি হলো 95। ওকে ফাইন, তারপরে আইএস হচ্ছে আমাদের 95, দেন হচ্ছে আমাদের জির ভ্যালু কত ভাইয়া, জির ভ্যালু হচ্ছে আমাদের 100। তার মানে 5 বাই 500 বাই 95, দ্যাটস ওয়াই সেটার আনসার হচ্ছে 5.26।
তার মানে এস এর ভ্যালু হচ্ছে 5.26 ওহম। তার মানে এত মানের রোধ সমান্তরালে যুক্ত করলেই শান্টের মধ্য দিয়ে 95% তড়িৎ প্রবাহিত হবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা সেক 17-18 প্রবলেম আরেকটা দেব। বলছে কি 90 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 2 ওহম রোধের একটি শান্ট যুক্ত করলে তড়িৎ প্রবাহের শতকরা কত ভাগ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। ফাইন ভাই, এইটো দেখি আমরা কত অ্যাম্পিয়ার রোধ তোমার কি বলছে তড়িৎ প্রবাহের শতকরা কত ভাগ বলছে কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা এটা দেখি কেমনে হয়। তাহলে আমি ধরলাম যে এটা তো জি দেওয়া আছে আর এটা দেওয়া আছে তোমার 60। তাহলে জি সমান দেওয়া আছে আমাদের কত ভাইয়া 90। ওকে, এস সমান দেওয়া আছে কত ভাইয়া আমাদের 2। আচ্ছা, তারপরে ধরো আইজিও আমি জানি না, আইএসও আমি জানি না। এখন বলছে কত ভাগ ইয়ে আমাদের শতকরা কত ভাগ বলছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবেশ করবে সেটা আমরা বের করার জন্য খুব সহজ, খুব সহজ। তাহলে দেখো আইজি ইন্টু জি আর আইএস ইন্টু এস। তাহলে তুমি আইজি বাই আইএস রেখে দেও না, আইজি বাই আইএস রাখলে তো কোনো সমস্যা নেই। তারপরে তুমি লিখতে পারো এস বাই জি। আচ্ছা, এস বাই জি রাখছো, ফাইন। তাহলে এখন দেখো এস, এস কাকে ধরছিলাম 2, 2/90, 2/90। আচ্ছা, 2/90 এটা করলে কত আসে দেখি, 2/90, তার মানে এইটা আসে 1/45, 1/45, ফাইন। এখন আমাকে প্রশ্ন করছে কি যে তড়িৎ প্রবাহের শতকরা কত ভাগ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহের শতকরা কত ভাগ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আচ্ছা, এখন আমি শতকরা হিসাব বের করব, ফাইন। তাহলে তুমি দেখো হ্যাঁ, আইএস সমান দেখতে পারো তুমি 45 আইজি। আইএস সমান হচ্ছে কত ভাইয়া আমাদের 45 আইজি, এটা আমরা পাইছি। এখন আমাদের মোট প্রবাহ ধরলাম আমি আই, মোট প্রবাহ ধরলাম কত আই। তাহলে আই সমান তুমি কি লিখতে পারো আইএস প্লাস আইজি, আইএস প্লাস আইজি, আই সমান আইএস প্লাস আইজি আমি লিখতে পারি। তাহলে এটা তো মোট প্রবাহ, ওকে, এখান থেকে আমি বের করতে পারবো। আমাকে কি বলছে যে গ্যালভানোমিটার মধ্যে মানে আইজিটা কত এইটাই আমরা বের করব। তাহলে আইজি সমান লিখতে পারি 1/, তার মানে আইএসটাকে আমি রেখে দেই না, আইএস সমান আইজি তো। তাহলে আইএস সমান লিখতে পারি আমি কত 45 আইজি প্লাস আইজি। তার মানে দেখো আই সমান লিখতে পারি 46 আইজি। আচ্ছা, তার মানে আইজি সমান আমি কি লিখতে পারি 1/46 আই, 1/46 আই। এটাকেই তুমি পার্সেন্টেজে কনভার্ট করে ফেলো, 100 বাই হচ্ছে 46, দ্যাটস ওয়াই হচ্ছে 2.17%, 2.17%। এখানে 100 দ্বারা গুণ করবা যেহেতু পার্সেন্টেজে বলছে শতকরা। ঠিক আছে, আশা করি আমি এইটা বুঝতে পারছি। জাস্ট আমি কনভার্ট করে নিলাম আর কি, তোমাদের একটু ব্যাখ্যা টেক্কা করে আমি এটা বুঝিয়ে দিছি। বাট স্মার্ট হইলে তোমরা আরো স্মার্টলি করতে পারতা, মানে আরো সহজে করতে, মানে আরো দ্রুত করতে পারো আর কি। তোমাদের জাস্ট আমি ব্যঙ্গে ব্যঙ্গে এখানে বুঝিয়ে দিছি কেমনে কি করে আসছে আর কি। ওকে, আচ্ছা, তারপরেরটা, পরেরটা কি বলছে দেখো সেক 16-17 বললাম, বলছে কি একটি এমিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। ওকে, একটা এমিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে এইটা, ফাইন। এটি সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। এর সাহায্যে তুমি কত মাপবা 25 এম্পিয়ার মাপতে হলে কি ব্যবস্থা করতে হবে। তার মানে এন এর মান কত, এন সমান 25 মাপতা, তার মানে ফাইনাল হচ্ছে 25, ইনিশিয়াল ছিল তোমার 5, দ্যাটস ওয়াই তোমাকে হচ্ছে 5 গুণ মাপতে হবে। ওকে, আর এটা তো দেই আছে তোমার ইয়ে, তুমি গ্যালভানোমিটারের রোধও বলতে পারো বা মানে অভ্যন্তরীণ রোধ বলতে পারো, মানে জি যেটাই বললো না কেন সেটা। এখন কি করতে হবে, যেহেতু এমিটারের পাল্লা তুমি বৃদ্ধি করতে চাচ্ছ তার মানে তোমাকে শান্ট ইউজ করতে হবে। তার মানে আমাদের কি করতে হবে শান্ট ইউজ করতে হবে। তাহলে এর সমান আমরা কি জানি ভাই, জি বাই হচ্ছে n-1। তাহলে জির মান কত 0.825 -1, ঠিক আছে নি সূত্রটা জি বাই n-1 নাকি, হ্যাঁ জি বাই n-1। আচ্ছা, তার মানে 0.82 বাই হচ্ছে 4, দ্যাটস ওয়াই আমাকে 0.825
250 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। এত ওহম রোধ বা এত ওহম শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো, আমরা বলছিলাম এই টপিক্সটা ইম্পর্টেন্ট। টাইপ 6, দিস ইজ ইম্পর্টেন্ট। 3 স্টার 5 স্টার যা খুশি দেও না এখানে, কারণ জিএসটিতে কোনো বছর বাদ যায় না এখান দেখে। ঠিক আছে, 5 ইয়ার্সে জিএসটিতে সেইটা রেকর্ড করছে, সেকেও আসছে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক্স। তো এখানে কি বলছে, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি ও তড়িৎ ক্ষমতা কত। ঠিক আছে, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি অ্যান্ড তড়িৎ ক্ষমতা কত। তাহলে দেখো, জুলের প্রবাহ সূত্র আমরা জানি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দেন রোধের সূত্র হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই। দেন সমবায়ের সূত্র হচ্ছে এইচ প্রপোর্শনাল টু টি। এগুলো আমরা জানি, এখানে আর আমরা বলি না। দেন হচ্ছে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ তাপ শক্তিতে কনভার্ট হলে এইচ সমান লিখতে পারি আমরা, এটা তাপগতিবিদ্যাতেও আমরা দেখছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল এইচ ইজ ইকুয়াল এম এস ডেল থিটা। আচ্ছা, ওকে। তারপরে দেখো, আমরা পি সমান আমরা লিখতে পারি ভিআই, মানে তাড়িত ক্ষমতা, বা আই স্কোয়ার আর বা বি স্কোয়ার বাই আর। এবং এইখান থেকে এইচ সমান আমরা কি লিখতে পারি, দেখো আমি যে সবগুলাকে এক করে দিই, তাহলে এইচ সমান লিখতে পারি আই স্কোয়ার আর টি। এইখানে যা আছে সবগুলা কিন্তু জুল ইউনিটে আছে। ক্যালোরি ইউনিটে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি কি 1 জুল ইজ ইকুয়াল 4.2 ক্যালোরি। 1 জুল ইজ ইকুয়াল 4.2 ক্যালোরি, এইটা মাথায় রাখবা আর কি। আচ্ছা, ক্যালোরি ইউনিটে যদি কারকে বের করার কথা বলে, তাহলে এইটা তো জুল আছে, এই জুলের সাথে তুমি 4.2 গুণ করলে কিন্তু ক্যালোরিতে হয়ে যাবে। ওকে, ফাইন। নাকি 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.2 জুল, ভুলেই তো গেছে। 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.2 জুল, সরি। এটা হবে, এইটা হবে আমাদের 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.2 জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.2 জুল। আচ্ছা, যাই হোক। তারপরে দেখো তড়িৎ ক্ষমতা। ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি যে যে কাজটা আছে বা যে শক্তিটা আছে তাকে সময় দ্বারা ভাগ করবা। তাহলে এইখানে যে আই স্কোয়ার আর, এইটা থেকে টি বাদ দিয়ে দাও, তার মানে আই স্কোয়ার আর হবে, বি এই হবে, বি স্কোয়ার বাই আর হবে। তারপরে তোমাকে বলতে, যদি নিরাপদে কতটা বাতি জ্বালাইতে পারবা, তাহলে মানে মোট ক্ষমতা আর একটা বাতির ক্ষমতাকে তুমি ডিভাইডেড দিবা, কতটা বাতি জ্বালাইতে চাও তাই সেই বাতির সংখ্যাটা এখান থেকে ফাইন্ড আউট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ শক্তি। সব বিদ্যুৎ শক্তি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ, তোমার এই যে শক্তি যেহেতু বলছে, তার মানে কাজ, তার মানে পিটি বা আই স্কোয়ার আরটি বা বি স্কোয়ার বাই আরটি বা বিআইটি। এই বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে আমাদের ব্যয়টা হিসাব করা হয় ইউনিটে বা বিওটি ইউনিট যাই বলো না এখানে। বা এই ওয়ান ইউনিট যে কথা, 1 কিলোওয়াট আওয়ার, একই কথা, 1 কিলোওয়াট সমান হচ্ছে 3.6 × 10⁻⁶ জুল। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট তুলে দিই, গ্রুপেও আমি দিতে পারবো। একসাথেই যেহেতু করতেছি, একসাথে আমি কাজটা করে ফেলি। ওকে, তারপরে আমরা আসি, এখন প্রবলেমে আসি। তো প্রবলেমের মধ্যে কি বলছে দেখি আমরা। প্রবলেমের মধ্যে বলছে 1200 ওয়াট একটি হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো। ওই প্রবাহে বিদ্যুৎ প্রবাহ কত হবে, বা ওই লাইনে বিদ্যুৎ প্রবাহ কত হবে, সেক 24-25 আসছে। 1200 ওয়াটের একটা হিটারকে 120 ভোল্টের লাইনে যুক্ত করা হয়েছে 1 ঘন্টার জন্য। তাহলে বিদ্যুৎ প্রবাহ কত হবে আই বের করার জন্য, তাহলে পি দেওয়া আছে ভাই 1200 ওয়াট। আচ্ছা, তারপরে ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে হচ্ছে 120 ভোল্ট। ওকে, ফাইন। আচ্ছা, টি দেওয়া আছে কত, আমাদের টি দেওয়া আছে 1 আওয়ার, 1 আওয়ার, বা এটাকে বলতে পারো তুমি 3700 সেকেন্ড। ফাইন, এখন বের করবো আই। তাহলে আমরা পি সমান আমরা জানি কি ভিআই, পি সমান আমরা জানি কি ভিআই। আচ্ছা, দেওয়াই তো আছে একটা হিটারকে 1 ঘন্টা এত ভোল্ট লাইনে, আচ্ছা 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হয়েছে, ওই প্রবাহে তোমার বিদ্যুৎ প্রবাহ কত হবে। আচ্ছা, তো এটা তো আর ইজি। আই সমান আমরা লিখতে পারি কত, পি বাই ভি। পির মান দেওয়া আছে কত, ভির মান কত দেওয়া আছে 120। দেন হোয়াই এইটা হবে, আনসারটা হবে 10 এম্পিয়ার।
10 এম্পিয়ার। ঠিক আছে, 10 এম্পিয়ার, এই টাইমটা হুদাই দিছে, আননেসেসারি ডাটা। পরের প্রবলেম যেটা এগ্রি 19-20 আসছে, বলছে কি একটি তড়িৎ পরিবাহী রোধ বলছে 5 ওহম। আচ্ছা, এর মধ্যে দিয়ে 1 মিনিট বিদ্যুৎ, ঠিক আছে, 1 মিনিট বিদ্যুৎ 1 এম্পিয়ার প্রবাহিত করলে কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে? কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে, এখানে বলছে ক্যালোরিতে। আচ্ছা, তার মানে আই সমান আমরা লিখতে পারি, যেহেতু আর দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, আই দেওয়া আছে, তার মানে এইচ সমান আমরা জানি কি আই স্কোয়ার আর টি। তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার। আচ্ছা, আর এর ভ্যালু হতো 5, আর টির ভ্যালু 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তার মানে 60, তার মানে সেটা হচ্ছে কত? 300 জুল। এখন আমাকে বলছে ক্যালোরিতে বের করার জন্য, তাহলে আমরা জানি কি 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, বা 1 জুল সমান 1/4.2 ক্যালোরি। তার মানে এটাকে 300 বাই হচ্ছে 4.2 ক্যালোরিতে চলে আসবে, যা আসে সেটাই অ্যান্সার আর কি। 300 বাই হচ্ছে 4.2, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে 71.43 ক্যালোরি, 71.43 ক্যালোরি। ওকে, পরের প্রবলেম, জিএসটি 22-23। 100 ওয়াটের, ওকে, 5টি বাতি 8 ঘন্টা জ্বললে মে মাসে কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হয়? 100 ওয়াটের 5টি বাতি 8 ঘন্টা জ্বলবে, কোন মাসে ভাই? মে মাসে। মে মাস কত দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31 দিনে। তার মানে মে মাস বলেই দিছে, তার মানে এটা হচ্ছে 31 ডেজ। তারপরে টোটাল কত ঘন্টা বিদ্যুৎ চলবে? টোটাল কত ঘন্টা? তারপরে টি সমান হচ্ছে আমাদের টোটাল কত ঘন্টা চলবে। আচ্ছা, কিলোওয়াট আওয়ারই তো রাখতে হবে, তার মানে ঘন্টাকে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। 31 ডেজ মানে হচ্ছে 31 × 24 আওয়ার্স, তার মানে টোটাল হচ্ছে আমাদের কত? ওরে, এটা তো লাগবে না টোটাল, আমাদের তো এটা দরকার নেই, এটা দরকার নেই, হুদাই আমিও আসি। তাহলে প্রতিদিন কয় ঘন্টা করে জ্বলে ভাই? প্রতিদিন জ্বলে হচ্ছে গিয়ে আমাদের 8 ঘন্টা করে, তার মানে টাইম হচ্ছে 31 × 8, তার মানে টোটাল জ্বলবে আমাদের কত? 248 আওয়ার্স। শেষ। ওকে, 5টি বাতি। ওকে, একটা বাতির কত, ক্ষমতা কত? একটা বাতির ক্ষমতা হচ্ছে 500 ওয়াট, তার মানে টোটাল কত ওয়াট? 5 × 100, দ্যাটস ওয়াই 500 ওয়াট। এটাকে কিলোওয়াটে নিয়ে নাও, তাহলে 0.5 কিলোওয়াট, যেহেতু আমাকে কিলোওয়াট আওয়ারই লাগবে। ঠিক আছে, তার মানে এখন বিদ্যুৎ ব্যয় হবে পিটি, তার মানে 0.5 হচ্ছে 248, তার মানে 2.5, 124 কিলোওয়াট আওয়ার। তো আশা করি এটা বুঝতে পারছি, দিস ইজ ইম্পর্টেন্ট টপিকস। পরের প্রবলেম দেখো, সেক 24-25ও আসছে, আবার এইটা জিএসটি 23-24ও আসছে, মানে ডাটা চেঞ্জ, বাট সেম প্রশ্ন, সেম টাইপ। এই যেমন 10-এর জায়গায় 5 দিছে, হয়তো বা 220-এর জায়গায় 200 দিছে, সেম এগুলা। তো কতগুলো বাতি নিরাপদে জ্বালাইতে পারবা? তো দেখো এখানে প্রবলেমটা কি বলছে, বলছে একটি বাড়ির বৈদ্যুতিক হিটারে বা মিটারে, সরি হিটারে না মিটারে, 10 এম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে? তার মানে টোটাল ক্ষমতা কত সেটা আগে বের করি, এখান থেকে টোটাল ক্ষমতা কিন্তু আমি বের করতে পারবো। ওকে, তাহলে এটা কি দেওয়া আছে ভাই? আই দেওয়া আছে, এটা কি দেওয়া আছে ভাই? বি দেওয়া আছে, তার মানে টোটাল ক্ষমতা। ওকে, তাহলে পি নেট ধরতে পারি, পি নেট সমান লিখতে পারি আমি কি ভিআই, তাহলে ভি সমান দেওয়া আছে 220, আর আই সমান দেওয়া আছে 10, দ্যাটস ওয়াই 2200 ওয়াট। এখন বলছে একটা বাতির মানে 40 ওয়াট, একটি বাতির বলছে কত? 40 ওয়াট। ওকে, তার মানে কতগুলো? তার মানে বাতির সংখ্যা এন সমান আমরা লিখতে পারি, ধরো পি নেট বাই হচ্ছে পি মানে প্রতিটি বাতির যে ওয়াটটা, তাহলে 2200 বাই হচ্ছে 40, তার মানে এইখান থেকেই তো আনসারটা চলে আসবে, 2200 বাই হচ্ছে 40, তার মানে আনসারটা হচ্ছে 55। ওকে, তার মানে 55টি বাতি জ্বালাইতে পারবা। দিস ইজ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরে দেখি, সেক 23-24 আসছে,
এখানে কি বলছে, একটি বৈদ্যুতিক ইস্ত্রির গায়ে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে। যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হয়, তবে ইস্ত্রিটি 2 ঘন্টা চললে কত খরচ পড়বে? ওকে, ইস্ত্রিটি 2 ঘন্টা চললে কত টাকা খরচ হবে? এখানে প্রতি ইউনিটের দাম বলছে, তো আগের মতো কিলোওয়াট আওয়ারেই নিতে হবে আমাকে। ওকে, কিলোওয়াট আওয়ারে নিতে হবে। প্রতিদিন তুমি কয় ঘন্টা করে চালাচ্ছ ভাই? প্রতিদিন 2 ঘন্টা করে চালাচ্ছ। এটা তো ইজি, এটা একবার ইজি, পানির মতো ইজি। তোমাকে দেখো ওয়ার ক্ষমতা দেওয়াই আছে, ক্ষমতা দেওয়াই আছে। তাহলে পি সমান দেওয়া আছে কত? 1000 ওয়াট, দ্যাটস ওয়াই 1 কিলোওয়াট। আর এখানে 2 ঘন্টা দেওয়া আছে। টাইম টি সমান দেওয়া আছে 2 আওয়ার্স। এই যে এইটা হচ্ছে আননেসেসারি ডাটা। তার মানে তোমার এখানে খরচটা হচ্ছে পিটি, তার মানে 1 × 2, দ্যাটস ওয়াই 2 ইউনিট। ওকে, তাহলে প্রতি ইউনিট বিদ্যুৎ দাম কত বলছে ভাই? 2 টাকা। তার মানে টোটাল খরচ কস্ট, তার মানে কস্ট হচ্ছে 2 × 2, দ্যাটস ওয়াই 4 টাকা। 4 টাকা। ওকে, বোঝা গেল? আর এখানে কোনো মাস যদি উল্লেখ করতো তাহলে ওই মাসের দিনটাও অ্যাড হইতো, আর কি, আর কোনো কিছুই না। পরের প্রবলেম বলছে কি, একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 0.5 মিনিট প্রবাহিত করলে 21 জুল তাপ উৎপন্ন হয়। উক্ত তারের রোধ কত? স্যাক 24-25 আসছে। এটা আর আমি করাইবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। সব যদি আমি করাই তোমরা কি করবা? এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আশা করি তোমরা এটা সলভ করতে পারবা। তারপরে আসো উইস্টন ব্রিজ নীতি। তো উইস্টন ব্রিজ নীতির সাম্যাবস্থা দেখো, পি বাই কিউ ইজ ইকুয়াল আর বাই এস। সাম্যাবস্থার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, সাম্যাবস্থার ক্ষেত্রে এই যে গ্যালভানোমিটারের প্রবাহটা কিন্তু শূন্য, গ্যালভানোমিটার প্রবাহটা কিন্তু শূন্য। আচ্ছা, পিটা কি? এই পিটা হচ্ছে আমাদের প্রথম বাহু, ফার্স্ট। ওকে, এই কিউটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু, এটা হচ্ছে আমাদের তৃতীয় বাহু, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ বাহু। এই পরিচয়টা, এই যে বাংলা পরিচয়টা, এই বাংলা পরিচয়টা জানা ইম্পর্টেন্ট কিন্তু। তার মানে দেখো, প্রথম বাহু বাই দ্বিতীয় বাহু ইজ ইকুয়াল তৃতীয় বাহু বাই চতুর্থ বাহু। এখন অনেক সময় প্রবলেম দেখা যায়, আমাকে বলতে পারে যে রুটটা, অনেক সময় তোমাকে ওয়েস্টার্ন ব্রিজটাই বলে দিবে, মেনশন করে দিবে, বাট হয়তো বা তারা সাম্যাবস্থায় না, দ্যাটস মিন তারা পি বাই কিউ ইজ ইকুয়াল আর বাই এস এই রেশিওটা মানে না। তখন তোমাকে বলতে পারে যে সাম্যাবস্থা আনার জন্য কি করতে হবে। তো এই ধরনের কেস যদি বলে, তখন আমরা চতুর্থ বাহুর উপরে অ্যাপ্লাই করি আর কি, চতুর্থ বাহুর ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তাহলে আমরা পি কিউ আর এই তিনটাকে ঠিক রেখে আমরা চতুর্থ বাহুর রুটটা বের করি, সাম্যাবস্থায় রুট। ওকে, যে রেশিওটা মেনটেন করবে। তো এই রুটটাকে ধরলাম আমি এস প্রাইম। এখন তারার তো 4টা রুটই দেওয়া হবে, 4টা রুটই দেওয়া হবে একটা ওয়েস্টার্ন ব্রিজের, এস প্রাইম। এখন এই এস প্রাইমটা যে গিভেন রুটটা দেওয়া আছে, এই গিভেন রুটের মান ধরলাম আমাদের এস। এখন এই এস প্রাইমটা যদি এস এর থেকে বড় হয়, তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে, সাম্যাবস্থায় এই, ধরো এক্স মানের একটা রোধ, সাম্যাবস্থায় কী করতে হবে? এক্স মানের একটা রোধ। এই এস প্রাইম তো হচ্ছে সাম্যাবস্থায় থাকার যে রুটটা, এটাকে তুমি তুল্য রোধও বলতে পারো। তাহলে সাম্যাবস্থায় তোমার এক্স মানের একটা রোধ কী করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। কার সাথে? যে রুটটা দেওয়া ছিল সেই রোধের সাথে, অর্থাৎ গিভেন রোধের সাথে। আর যদি সেটা ছোটো হয়, তাহলে তোমাকে এক্স মানের রুটটা কী করতে হবে? প্যারালালে যুক্ত করতে হবে। কথাকে আমি বুঝাইতে পারছি? এই এস প্রাইমটা হচ্ছে তোমার তুল্য রোধ, মানে সাম্যাবস্থা থাকার জন্য এতটুকু রোধ। আর এই এসটা হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া রোধ। ওকে, আর এই এক্সটা কি? তুমি যুক্ত করার রোধ। এই এক্সটা কি তুমি যুক্ত করবা। কথাকে বুঝাইতে পারছি? ওকে, আমরা প্রবলেম দেখি। প্রবলেমটা আসছে চট্টগ্রাম 15-16-তে। একটা প্রবলেম দেখলে আশা করি সবগুলো হয়ে যাইবা বা তোমরা পারবা। একটা ওয়েস্টার্ন ব্রিজের 4টা বাহুতে যথাক্রমে 100, 300, 24, 60 ওহমের রোধ আছে। তোমাকে এখানে মেনশন করে দিচ্ছে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে হলে বৃষ্টি সাম্যাবস্থা যাবে। তোমাকে পরীক্ষার প্রশ্ন মেনশন নাও করতে পারে যে বৃষ্টিকে সাম্যাবস্থা রাখতে হলে কি করতে হবে, এইভাবে বলতে পারে। তাহলে আমরা বলছিলাম সাম্যাবস্থা রাখার ক্ষেত্রে, এখানে তো মেনশন করে দিচ্ছে, যদি নাও হয়ে দিত তাহলে কিন্তু আমরা সাম্যাবস্থা রাখার ক্ষেত্রে কি করতাম ভাই? আমরা চতুর্থ বাহুতে অ্যাপ্লাই করতাম। তার মানে এইটা হচ্ছে কি, এই যে 60 আগের সাথে যদি আমি মিলাই, 60টা হচ্ছে আমাদের এস, 60টা হচ্ছে কি ভাইয়া? আমাদের এস গিভেন। তাহলে বাকিটা আমরা কাজ করি। তাহলে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই হচ্ছে এস প্রাইম, এই যে সাম্যাবস্থায় রুটটা। ওকে, তাহলে আমরা এস প্রাইমটা বের করব। তাহলে 100/300, আর এর মান হচ্ছে 24, আর এস প্রাইম আমরা জানি না। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই তো আমাদের এস প্রাইমের ভ্যালুটা বের হয়ে যাবে ভাই। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এস প্রাইমের ভ্যালুটা হবে 72।
72 ওহম। তাহলে দেখো আমরা এস প্রাইমটা পাইছি, এখন দেখতে হবে কন্ডিশন একে পড়ছে, এই দেখো কন্ডিশন এক, আর এটা হচ্ছে কন্ডিশন দুই। কন্ডিশন একে পড়ছে নাকি দুইয়ে পড়ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এস প্রাইমটা এস থেকে কি বড়। এই দেখো এস প্রাইমটা যদি এস থেকে বড় হয় তাহলে কন্ডিশন একের মধ্যে পড়ছে, তাহলে আমাদের কি করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। কত মানের রুট, এক্স মানের রুট। যেহেতু এইটা বড়, তার মানে আমরা এস প্রাইম সমান লিখতে পারি এস প্লাস এক্স। ওকে, এস প্লাস এক্স। তাহলে 72 ইজ ইকুয়াল 60 প্লাস এক্স। তাহলে এক্স এর মান কত ভাই, এক্স এর মান হচ্ছে আমাদের 12 ওহম। এখন এখানে বলছে কি যে কিভাবে যুক্ত করা হবে, তার মানে আমরা বলে দিব এক্স, মানে এক্স না বলে আমরা বলে দিব 12 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। শেষ, এইটা হচ্ছে আমার টোটাল আনসার আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। এখন যদি সেটা ছোটো হইতো তাহলে আমরা এই যে দ্বিতীয় কন্ডিশন দ্বারা বের করতাম, সমান্তরাল বের করে এক্স এর মান বের করে তাহলে আমরা বলে দিতাম এত মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আসো আমাদের শেষ টপিকস, সেটা হচ্ছে মিটার ব্রিজ, পোটেনশিয়াল ব্রিজ। এই দেখো পোটেনশিওমিটার বা পোস্ট অফিস বক্স, যাই হোক। সো এখানে আমি ডায়াগ্রামটা লিখছি। সো এখানে প্রবলেমটা পড়বা। দেখো বলছে মিটার ব্রিজ বলতেই হচ্ছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 1 মিটার ভাইয়া, দৈর্ঘ্য 1 মিটার। 1 মিটার মানে হচ্ছে কত, 100 সেন্টিমিটার। এই জন্যই দেখো এখানে 100 লিখে দিচ্ছি। ওকে, তার মানে দেখো একটা মিটার ব্রিজের ডান পাকে ধরো কিউ পরিমাণ রোধ আছে, মানে তুমি জানো। আর বাম প্রান্ত থেকে এল সেন্টিমিটার দূরে, এটা কিন্তু এল সেন্টিমিটার দূরে তুমি সাম্যবিন্দু পাইছো। তাহলে বাম ফাঁকে অজানা রোধ পি সমান লিখতে পারো এল বাই হচ্ছে 100 - L × Q, 100 - L × Q। আবার ধরো মিটার ব্রিজের তোমার বাম ফাঁকে আগে ছিল ডান ফাঁকে জানা রোধ, এখন ধরো সেম কাহিনী, জাস্ট এটা বাম ফাঁকে জানা রোধ কিউব, আবার বাম প্রান্ত থেকে তুমি হিসাব করছো। ঠিক আছে, তো আমাদের যে সাম্যবিন্দুর হিসাব যেটা আমরা, এটা অলওয়েজ আমরা করছি কত, বাম প্রান্ত থেকে এল সেন্টিমিটার দূরে। তাহলে তোমার বাম ফাঁকে অজানা রোধ পি প্রাইম সমান হচ্ছে এল বাই হচ্ছে 100 - L × Q। ওকে, এটা মাথায় রাখবা। সো ঠান্ডা মাথায় রাখবা, অলওয়েজ তুমি হিসাব করতেছো বাম প্রান্ত থেকে। এখন যদি তোমাকে প্রশ্ন বলে ডান প্রান্ত থেকে কতটুকু দূরে যাবে, তাহলে ফার্স্ট অফ অল তুমি ফর্মুলা দিয়ে বাম প্রান্ত থেকে দূরে বের করবা, দেন 100 মাইনাস ডান প্রান্ত করে দিবা, মানে বাম প্রান্তের যে ডিস্টেন্সটা পাইবা এই ডিস্টেন্সটা মাইনাস করে দিবা। ওকে, তারপরে তারপরে আর কিছুই নাই। এই হচ্ছিল আমাদের চলতরিতের সম্পূর্ণ ক্লাস। ওকে, তো এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো, তোমার যদি এইখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ যদি তুমি A to Z বুঝে থাকো, হোপফুলি আর চলতরিতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি বিশ্বাস করি এর বাইরে মানে কোনো ইউনিভার্সিটির কোনো প্রশ্ন হইতে পারে না, মানে ভার্সিটি লেভেলের, মানে সচরাচর যেগুলো আসে আর কি এই টাইপের, এর বাইরে কোনো প্রশ্নই হইতে পারে না। ওকে, আর স্পেশালি যেহেতু সামনে তোমাদের সেক এবং জিএসটি, এদের তো প্রশ্নই ওঠে না। যদি এর বাইরে টাইপের প্রশ্ন করে তার মানে বলবো যে তারা প্রশ্ন প্যাটার্নই চেঞ্জ করে ফেলছে। আর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করলে দুনিয়ার কোনো শিক্ষক নাই যে তোমাকে বলে দিতে পারবে যে এইটাই আসবে, এটা গ্যারান্টি আমি দিলাম। আমি একজন ক্ষুদ্র মানুষ, বাট দুনিয়ার কোনো শিক্ষক নাই, যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে দেয় দুনিয়ার কোনো শিক্ষক নাই যে তোমাকে কমন দিতে পারবে। বাট এই যে লাস্ট 5 ইয়ার্সের জিএসটির ক্ষেত্রে যদি আমি বলি, লাস্ট 5 ইয়ার্সের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এতটুকু এনশোর করতে পারছি তোমাদের যদি প্রশ্নটা চেঞ্জ না করে গতানুগতিক দ্বারায় থাকে, তাহলে এই স্লাইডে যতগুলা টাইপ আছে, যতগুলা যা যা বলছি, এর বাইরে একটা কিছুই আসবে না। লিখে রাখতে পারো 13/3/2026। আমি এখন রেকর্ডটা করছি রাত 9টা 35 মিনিটে। ওকে, তুমি যখন নোট করবা নোটের মধ্যে এটা লিখে রাখো, দেন পরীক্ষা দিবা। জিএসটি তো তোমাদের 10ই এপ্রিল, পরীক্ষা দেওয়ার পরে 10 এপ্রিল তুমি রাত 9টা 30-এ বা 35-এ এইখানে কমেন্টে কইরো বা আমাকে ইনবক্স কইরো, এই যে আমার নাম্বার দেওয়া আছে, সুন্দর করে নাম্বারটা দেওয়া আছে, যে ভাই আপনার কথা মিথ্যা, আপনি ভোকাস, সব ভাইয়ের মতো আপনিও এসে চাপা মারলেন। ঠিক আছে, তো যাই হোক, তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, ধৈর্য সহকারে পড়াশোনা করো। জানি এখন ওই ধৈর্য হয়ে গেছে অনেকেই, বাট পরিশ্রম ছাড়া কোনো গতি নাই আসলে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক।